বাইরে প্রচণ্ড গরম, বইছে অসহনীয় তাপমাত্রা, আর এতে বাড়ছে নানান ধরনের রোগ। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই ভিড় করছেন চর্মরোগীরা। অসহ্য এই গরমে ঘামাচি ও ছত্রাকজনিত চর্মরোগ বেশি দেখা যাচ্ছে। ঘাম ও ভেজা শরীর ছত্রাক জন্মানোর অভয়ারণ্য হওয়ায় শরীরে বাসা বাঁধছে দাঁত, ছুলি ও ক্যান্ডিডিয়াসিস। স্বাভাবিক সময়ের তুলনায় গরমকালে কমপক্ষে 20 থেকে 30% বেড়েছে চর্মরোগে। চর্মরোগের প্রকার নিয়ে যদি বলতে হয়, ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। এই যেমন ব্রণ, খুব সাধারণ একটি চর্মরোগ ব্রণ, যা ত্বকের ছিদ্রে বাধার কারণে সৃষ্টি হয়। ডার্মাটাইটিস, এটি ত্বকের একটি প্রদাহ, এবং একজিমা, খুশকি এবং ফুসকুড়ির মতো অনেক ধরনের হতে পারে। একজিমা, এটোপিক ডার্মাটাইটিস নামেও পরিচিত এটি। একজিমা একটি দীর্ঘস্থায়ী ধরনের চর্মরোগ যা বেশিরভাগই শিশুদের মধ্যে দেখা যায়, যেখানে ত্বকের একটি অংশ ফুলে যায়, লাল শুষ্ক ফাটল এবং চুলকায়। সোরিয়াসিস, ত্বকের এক ধরনের জটিল চর্মরোগ এই সোরিয়াসিস। এটি মূলত দীর্ঘমেয়াদী প্রদাহজনিত একটি রোগ যা শরীরের মূলত চামড়া, নখ বা হাতের পায়ের তালু, মাথার ত্বক ও কিছু জয়েন্টে আক্রান্ত করে। বেসাল এবং স্কোয়ামাস সেল ক্যান্সার, মাথা, মুখ, ঘাড়, হাত এবং বাহুতে গঠিত সাধারণ ধরনের ত্বকের ক্যান্সারকে বলা হয় বেসাল এবং স্কোয়ামাস সেল ক্যান্সার। এবং মেলানোমা, ত্বকের সাধারণ ধরনের একটি ক্যান্সার এটি, তবে এতেও রয়েছে জীবন হুমকি। চর্মরোগের চিকিৎসা। ত্বক চিকিৎসা ও ত্বক চর্চার জন্য প্রাচীনকাল থেকে মানুষ নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেছে। এর সবচেয়ে আধুনিক সংযোজন হলো লেজার চিকিৎসা। সাধারণত ত্বক বা রূপচর্চা কিংবা ত্বকের নানাবিধ সমস্যা সমাধানে যখন বাজারের প্রসাধন সামগ্রী, ঘরোয়া চিকিৎসা বা প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় কাজ না হয়, তখন লেজার চিকিৎসা হতে পারে ভালো একটি সমাধান। এটি সম্পূর্ণ ব্যথাহীনভাবে কোনো রূপ কাটা ছেঁড়া ছাড়াই করা হয়। তাই চর্মরোগের চিকিৎসায় লেজারকে যুগান্তকারী সংযোজনও বলা হয়ে থাকে। দর্শক, স্বাগত বদ্যিবাড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো ত্বকের চিকিৎসায় লেজার পদ্ধতি নিয়ে। আমরা একটু আগেই যেটা বলছিলাম যে লেজার চিকিৎসা পদ্ধতি একদমই অত্যাধুনিক সংযোজন আমরা বলছি। সেই চিকিৎসা পদ্ধতি আসলে কিভাবে হয়, কাদের হয়, সেসব নিয়েই কথা বলবো আজকের বদ্যিবাড়িতে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার সিনথিয়া আলম, কনসালটেন্ট ডার্মাটোলজি, ইউনাইটেড হাসপাতাল। আপা, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রোগ্রামে আনার জন্য। কেমন আছেন? জি, ভালো। আমরা আজকের বিষয় ইতিমধ্যেই বলেছি যে আমরা লেজার চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো চর্মরোগে, এবং আমরা জানি চর্মরোগের বিভিন্ন প্রকার আছে। সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আসলে লেজার প্রয়োগ করা হয়? লেজার, এটা আমি বলতে চাই বিভিন্ন চর্মরোগের বিভিন্ন উপসর্গ যখন দেখা যায় বা আমরা কোনো ধরনের, আমি যদি সংক্ষেপে বলি, সেক্ষেত্রে ধরেন স্কিনের কতগুলো রোগ আছে। হ্যাঁ, আপনি জানেন ব্রণের কথা। ব্রণ কিন্তু সব এজেই হতে পারে, যেমন টিনেজ থেকে শুরু করে অনেক এজেই হতে পারে। তো তাদের ক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশন দিচ্ছি। আমরা ওরাল মেডিকেশনের পাশাপাশি, ওরাল টপিক্যাল এইসব মেডিকেশনের পাশাপাশি দেখা যায় যখন এটা ঠিক হয়ে যায়, ব্রণের উপসর্গগুলো চলে যায়, তখন সেক্ষেত্রে কিছু ক্ষত বা দাগ বা গর্ত তৈরি হয়। সেক্ষেত্রে তখন আমরা লেজার প্রসিডিউরটা অ্যাপ্লাই করি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম সেটিংস লাগে, এটার ওয়েভলেন্থ আছে, এটা নির্দিষ্ট কিন্তু মাত্রা আছে। হ্যাঁ, নির্দিষ্ট মাত্রা এবং ওই পেশেন্টের জন্য উপযোগী, তখনই আমরা এটা অ্যাপ্লাই করি। এখন অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে এই লেজারটা আমি যখন ব্রণ থাকে তখনই কেন করব না। আমি বলবো ব্রণ থাকা অবস্থায় ওরাল মেডিকেশন দিয়ে আমরা ব্রণটাকে কমায় নিয়ে আসি। তার কারণ না হলে যে জায়গায় ব্রণ উঠে ক্ষত তৈরি হয়, সেটাতে আবার ব্রণ উঠলে ক্ষতটা আরও স্থায়ী হয়। তো ব্রণটা যখন সেরে যাবে তখনই আমরা গর্তের ট্রিটমেন্টের হিসেবে CO2 ফ্র্যাকশনাল লেজার করে থাকি। তখন আমরা রিফ সারফেসিং লেজার নামে পরিচিত যেটা, এটা করে থাকি। এছাড়াও আরও অনেক ডিজিজে আছে। সেক্ষেত্রে আপনি ব্রণের কথা বলছিলেন, যদি ব্রণের কথাই ধরি, যে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী কি এই দাগ নিরাময় করা সম্ভব কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে যে দাগটা হবে বা গর্তটা হবে, সেটা কিন্তু সেটিংসের মাধ্যমে, সেশনের মাধ্যমে এটা পার্মানেন্ট আপনার এটা সলিউশন সম্ভব। এটা সমাধানটা স্থায়ী। এই সমাধান স্থায়ী হিসেবেই আমরা মনে করি। পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় এটা
একদিনে হবে না, কয়েকটা সেশনের পরে এটা স্থায়ী হবে। যে আমাদের সমাজে আরেকটা জিনিস দেখা যায় যে শ্বেত রোগী যারা আছেন তাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, তাদের জন্য আসলে লেজার কতটা উপযোগী? শ্বেত রোগী আমাদের মেডিকেলের টার্মিনেশনে আমরা বলবো টার্মে এটা ভিটিলিগো। হ্যাঁ, ভিটিলিগো পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু লেজারের পাশাপাশি আমরা ওরাল কিছু মেডিকেশনে, নিউ স্টাডিতে ওরাল কিছু মেডিকেশন আছে, এটা দিই, টপিক্যাল কিছু মেডিকেশন দিই, তার সাথে সাথে আমরা এক্সাইমার লেজার বলি, ন্যারো ব্যান্ড লেজার বলি। এই লেজারগুলো দিলে তখন সিমালটেনাসলি যখন ওরাল মেডিকেশন প্লাস প্রসিডিওর বা লেজার কন্টিনিউয়াস প্রসেসে গেলে তখন দেখা যায় আস্তে আস্তে এই ভিটিলিগো বা শ্বেত রোগের যে উপসর্গগুলো, এই সাদা জায়গাগুলো দেখা যায় অন্যান্য পাশের স্কিনের সাথে মানে একই রকম কালার হয়ে যায়। এক্ষেত্রেও যদি আপনাকে একই প্রশ্ন করি যে এটা কি একেবারেই নিরাময় সম্ভব নাকি আবার ধাপে ধাপে লেজার নিতে হয়? এটা বলা যাবে না যে একেবারেই নিরাময় সম্ভব, এটা দেখা আবার আসতে পারে, অনেকের ক্ষেত্রে আসে, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। এটার পিছনে আরও অনেক ধরনের কজোলজি আছে। তো যাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা করি তাদেরকে মেইনলি আমরা এভাবেই বলে থাকি যে ন্যারোব্যান্ড থেরাপি প্লাস হচ্ছে ওরাল মেডিকেশন এবং টপিক্যাল মেডিকেশনের পাশাপাশি কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশান, এগুলো করলে এটা কমায় রাখা বা এটা থেকে প্রতিরোধ করা সম্ভব, বলতে হচ্ছে কমায় রাখা সম্ভব, কন্ট্রোল করা পসিবল। চর্মরোগের আমরা আরেকটা প্রকার জানি সোরিয়াসিস। সেই সোরিয়াসিসের ক্ষেত্রে আসলে কতটুকু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? সোরিয়াসিস, আপনি খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। সোরিয়াসিস আমাদের দেশে দেখা যায়, আমার চেম্বারে ম্যাক্সিমাম পেশেন্টই থাকে সোরিয়াসিসের। এটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই রোগটা থাকতে পারে। এটা নিরাময় সম্ভব বলতে এটা টোটালি কিওর পসিবল না, এটা কখনো আসে কখনো যায়, মানে আমরা এটা কমায় রাখতে পারি বা এটা যাতে না আসে সেজন্য যে কাজগুলো করা উচিত সেটা করতে পারি। এটা ট্রিটমেন্ট আমি বলবো, এটার কিছু ট্রিটমেন্ট আছে। এটা আমাদের এটা কতটুকু শরীরের কতটুকু অংশ এটা এই রোগটাকে মানে উপসর্গ দেখা যায় সেটার উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করে। দেখা যায় এটা যদি আমাদের 10% বডি সারফেস এরিয়ার কম হয় সেক্ষেত্রে আমরা টপিক্যাল দিতে পারি, শুধুমাত্র লাগানোর মলম দিতে পারি। কিন্তু এটা যদি 10 থেকে 30%-এর বেশি হয় সেক্ষেত্রে তখন ওরাল মেডিকেশন, কিছু মেডিসিন খেতে হয়। এই মেডিসিনগুলো খাওয়ার আগেও কিন্তু আমরা অন্যান্য মেডিসিন চলছে কিনা বা অন্যান্য কোনো মেডিসিনের সাথে কোনো ড্রাগ ইন্টারেকশন আছে কিনা সেগুলো আমরা দেখে এই রোগটা জন্য আমরা এই মেডিসিনগুলো দেই। এই ধরনের মেডিসিনগুলো দেওয়ার আগে আমরা কিছু টেস্ট করি এবং এই মেডিসিনগুলো দেখা যায় সপ্তাহে 1 দিন 2 দিনের বেশি খাওয়া যায় না, আমরা এটা বলে দেই। অনেকে দেখা যায় কি এগুলো ফার্মেসি থেকে নিয়ে আসে, নিয়ে তারা ডেইলি খায়, কিন্তু হচ্ছে পরবর্তীতে ড্রাগ ইন্টারেকশন হয়ে যায়, তাদের ড্রাগ রিয়াকশন হয়ে যায়। ড্রাগ রিয়াকশনের ফলে কিন্তু অনেক মানে সিভিয়ার কিছু সাইড ইফেক্ট চলে আসে। এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসতাম, কিন্তু যখন আপনি এটা নিয়ে কথা বলছেন আমি একদম প্রাসঙ্গিক বলছি। এই যে ফার্মেসির কথা বলছেন, আমরা যত্র যে আমার শরীরে কিছু একটা দেখা দিয়েছে আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি, একটা বিষয়। আরেকটা হচ্ছে আমরা যেহেতু লেজারের কথা বলছি, যে কোনো জায়গায় আমরা দেখছি যে লেজার করানো হয় এখানে, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন এবং এটা আসলে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে? আমি বলবো এটা অ্যালার্মিং এক সিচুয়েশন, কারণ লেজার সব জায়গায়, আপনি ঠিক বলেছেন, এখন সব জায়গায় হসপিটাল বা ক্লিনিক ছাড়া বাইরের অন্যান্য জায়গায় এই লেজারগুলো করা হচ্ছে। ফলে কি হচ্ছে, তারা কিন্তু একটা লেজারের উপর বিশেষজ্ঞ, এবং লেজার সম্পর্কে ধারণা নেওয়া এবং এই বিষয়ে একটা আমরা কিছু ট্রেনিং করি বা এই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা জেনেই কিন্তু আমরা একটা পেশেন্টের উপর অ্যাপ্লাই করি। এটা ত্বকের উপর যেহেতু অ্যাপ্লাই করা হয়, এটা নির্দিষ্ট মাত্রা এবং কোন স্কিনের জন্য উপযোগী, এটা কিন্তু সব স্কিনে করা যায় না। আমাদের দেশের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমাদের যাদের এক্সেসিভ ট্যানিং মানে হচ্ছে অনেক ডার্ক দেখা যায়, রোদে পুড়ে গেছে, সেই স্কিনগুলোতে বাদ দিতে হয় এবং সব ডিজিজে এটা দেয়া যায় না। কিছু কিছু ডিজিজের যেটা লেজার অ্যাপ্লাই করা যায় সেটাও আমরা স্কিন অ্যানালাইসিসের পর করে থাকি। তো আমি মনে করি না যে মানে সব জায়গায় যেভাবে এখন অ্যালার্মিং একটা সিচুয়েশন, এটা কখনোই ঠিক না, এটা করা উচিত না। আর ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার বিষয়ে কি বলবেন? ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার বিষয়ে আমি বলবো, আমাদের নর্মাল ভাষায় একটা রোগ আছে দাঁত, আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলে টিনিয়া। এই দেখা যায় এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। দাঁত হলে কিন্তু আসলে কেউ ডাক্তারের কাছে যায় না। তো এটাই প্রবলেম।
প্রবলেমটা এটাই, কারণ হচ্ছে দাঁত হলে ডাক্তারের কাছে যাচ্ছে না, তারা কার কাছে যাচ্ছে, তারা যাচ্ছে ফার্মেসির দোকান থেকে। ফার্মেসি আছে সেখানে হ্যাঁ, যাচ্ছে। এই ফার্মেসির দোকান থেকে কি হয়, তারা কিছু স্টেরয়েড দিয়ে দেয়, এই স্টেরয়েডগুলো ইউজ করা হয়। এই স্টেরয়েড দিলে দেখা যায় হয়তো বা 4 থেকে 5 দিন, বড় জোর 10-15 দিন এটা কমে থাকে, তারপরে এটা দ্বিগুণ হারে বেড়ে যায়। কারণ দাঁত হচ্ছে একটা ফাঙ্গাস রোগ। হ্যাঁ, এটাতে যদি স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েড তো সব কিছুতেই কিছুটা ওই সময়ের জন্য কিছুটা নিরাময় দেয়, কিন্তু এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে তার যে একটা নর্মাল ধারা অনুযায়ী ফাঙ্গাসের চরিত্র চেঞ্জ হয়ে যায়। তখন পরবর্তীতে যখন হয় এই দাঁতের জন্য যেই উপযুক্ত ওষুধ সেটা দিলেও কাজ করে না। সেক্ষেত্রে আসলে করণীয় কি? তখন এটা প্রথমেই আমার কাছে যেই রোগীগুলো আসে এই কন্ডিশন, অনেকে দেখা যায় অনলাইন থেকে কিছু কিনে নিয়ে আসে। জি, গ্যাকোজিমা টাইপের কিছু মেডিসিন দেখা যায় অনলাইনে, গুগলে সার্চ দিলে পাওয়া যায়, বা অনেকে এটা বলে এই সোশ্যাল মিডিয়াতে। তখন এগুলো ব্যবহার করার ফলে হয় কি, এসে তাদেরকে যখন আমি বলি যে এগুলো ব্যবহার করবেন না, এটার কারণে প্রবলেমটা হয়েছে, তখন তারা বলে যে আসলে আমাদেরকে তো মানে আমরা তো ওইভাবে বুঝতে পারিনি, আমরা এইখানে গিয়েছি বা এর পরামর্শ নিয়ে সে এটা ইউজ করেছে। সবার ক্ষেত্রে দাঁত একই রোগ না, আরেকজনের থেকে আপনি যে ওষুধটা নিচ্ছেন বা যে পরামর্শ নিচ্ছেন তার রোগটা আলাদা, সেই রোগটা আপনি দেখতে হবে যে তার রোগটা ডিফারেন্ট, সেই রোগের জন্য হয়তো বা স্টেরয়েড ঠিক ছিল কিন্তু আপনার জন্য না। তো আমি বলবো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ, এটা টপিক্যাল হোক, লাগানোর ওষুধ হোক, ওরাল মেডিকেশন হোক, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, একদমই আমরা এখন আসক্ত সোশ্যাল মিডিয়ায়। সেক্ষেত্রে ফেসবুক, টিকটকে আমরা প্রতিনিয়তই একদম চটকদার বিজ্ঞাপন দেখি যে আসছে এত বছরের পুরানো দাগ নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এই ধারণাকে কি বলবেন? এটা তো ধরেন আমি যে বিষয়টা জানি না সেটাতে যখন আমি দেখবো যে আমার এই সমস্যাটার সমাধান আমি মিনিটের মধ্যেই পাচ্ছি, তখন কিন্তু আমি সেটাই করব। হুট করে আমার একটা অবচেতন মন মনে করবে যে সেটা আমার দাগ আছে, আমি তাহলে একদিনেই ঠিক হয়ে যাচ্ছে, তখন এটাই ব্যবহার করে। কিন্তু এটা যে একটা স্ক্যাম, হ্যাঁ, এই স্ক্যাম থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ কখনোই কোনো ধরনের রোগ 1 দিন 2 দিন বা হচ্ছে হঠাৎ করে ঠিক হয়ে গেল, এটা হয় না। অনেকে দেখবেন যে অনলাইনে দেখায় দাগগুলোতে কাঠি দিয়ে কিছু একটা দিয়ে দিচ্ছে, সেটা দেওয়ার পর তারা মুছে দিচ্ছে, ওই মিনিটের মধ্যে চলে যাচ্ছে। এটা যে কত বড় একটা ভুল জিনিস, বা এরা যে আমাদেরকে কিভাবে একটা ভ্রান্ত ধারণা দিচ্ছে, এটা অনেকের ধারণা এটা দিলেই তো চলে যাবে। তারপরে যখন এটা ইউজ করতে থাকে বা সে ভুক্তভোগী হয়ে তারপর বুঝতে পারে, তারপর তখন চিকিৎসকের কাছে আসে বা তখন চেম্বারে আসে, তখন কিন্তু অনেক পেশেন্টের ঠিক করা পসিবল হয়, অনেকের ক্ষেত্রে পসিবল হয় না। আমরা আবারও একদম শুরুতে যে রোগ নিয়ে কথা বলছিলাম, অনেকে বয়সের ছাপ কমাতে চান। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে লেজার কতটুকু ভূমিকা পালন করে? অ্যান্টি এজিং এর ক্ষেত্রে ফাইন লাইন্স, ফাইন রিঙ্কেল যেগুলো বলি আমরা, হ্যাঁ, ছোট ছোট ভাঁজ যেগুলো পড়ে, এই ভাঁজগুলো চোখের পাশে, কপালে যে শুরু হয়, হ্যাঁ, এই আর্লি 30 দেখা যায় এই বয়সগুলোতে, তখন এই ভাঁজগুলো আমরা ফ্র্যাকশনাল লেজারের মাধ্যমে আস্তে আস্তে চেষ্টা করি। এটা ছাড়াও কিন্তু লেজারে বয়সের সাথে সাথে আরও পিগমেন্টেশন আসে। আবার অনেকের কিন্তু রোদের কারণে, সূর্যরশ্মির কারণে কিছু ফ্রিকেলস, মোলস এগুলো আসে, ফ্রিকেলস আসে, লেন্টিজেন আসে, এগুলোর জন্য আমরা লেজার করে থাকি। এগুলো ঠিক হয়, এটার জন্য আমরা কিউ সুইচ লেজার করে থাকি, নির্দিষ্ট মাত্রায় উপযোগী রোগীর জন্য আমরা করে থাকি। সেক্ষেত্রে আরেকটা সমস্যা আছে যেটা আমাদের একদম নারীদের বেশি সমস্যা হয়, মেস্তা বলে থাকি। সেই মেস্তার কারণে অনেকের অনেক সমাজে নিগ্রহেরও দেখা দেয় এবং শিকার হতে হয়। সেক্ষেত্রে আসলে করণীয় কি এবং লেজার কতটা ভূমিকা পালন করে? আপনি খুবই ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ মেস্তা সবার, মানে দেখা যায় এখন ম্যাক্সিমাম পেশেন্টের বা রোগীরা কিছু না কিছু এমন কোনো অয়েনমেন্ট বলেন, এমন কিছু কসমেটিক্স বলেন, এগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করার কারণে অথবা সূর্যরশ্মিতে সানস্ক্রিন ব্যবহার করার না কারণে তাদের এই মেস্তাটা চলে আসে। কিন্তু মেস্তা চলে আসার পরও তারা কিছু ক্রিম ব্যবহার করতেই থাকে, এগুলো কিছু লেড থাকে, মার্কারি থাকে, অনলাইনে দেখবেন কিনতে পাওয়া যায় যে এই মেস্তার জন্য কিছু লেড মার্কারি দেওয়া কিছু অয়েনমেন্ট বা ক্রিম হিসেবে সেল হয়, অনেকে কসমেটিক্স হিসেবে ক্রিম বক্স হিসেবে সেল করে। এগুলোতে কি হয়, একটা সময় পর্যন্ত দেখা যায় আপনার ফেসটা একদম ক্লিন হয়ে যাচ্ছে, গ্লাস স্কিন হয়ে যাচ্ছে, কিন্তু ভুলটা তখনই হয়, লেয়ারটাকে নষ্ট করে দেয়
টোটালি লেয়ারটাকে নষ্ট করে দেয়। আমাদের স্কিনের যে লেয়ারগুলো, সেই লেয়ারের মধ্যে আমাদের যখন লেয়ার আপার লেয়ার এপিডার্মাল লেয়ারটাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু মোটামুটি মেস্তা আসা শুরু করে। এটা আস্তে আস্তে যখন আপনি ওষুধটা বন্ধ করবেন বা কন্টিনিউ করবেন, পরের দিকে আর কাজ করবে না, তখন দেখা যাবে এই ক্রিমগুলো ব্যবহার করার কারণে আবার আসবে। হাইড্রোকুইনোন জাতীয় কিছু অয়েন্টমেন্ট দোকানে পাওয়া যায়, এটা কিন্তু এটা বেশি মাত্রায় ব্যবহার করলে বা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে কিন্তু এটার কারণেও মেস্তা হয়। আপা আরেকটা বিষয় যদি বলতে চাই, সেটা হচ্ছে সানব্লক ব্যবহারের ক্ষেত্রে আসলে কী ধরনের সানব্লক ব্যবহার করবে। সেক্ষেত্রে বাইরে যাওয়ার সময় আপনারা বলছেন যে সানস্ক্রিন ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের পুরুষদেরও অনেক সমস্যা হচ্ছে, যারা বিশেষ করে বাইক রাইড করছে তাদের সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আসলে করণীয় কি? সানস্ক্রিন এখন যদি আপনি বলেন যে আমি ত্বকের একটি যত্ন নিতে চাই, আমার পক্ষে সম্ভব না, ছেলেরা হয়তো বা ব্যস্ত থাকে, অনেক সময় এত ত্বকের কেয়ার করা পসিবল হয় না, তাহলে তাদেরকে বলবো আর কিচ্ছু ব্যবহার করতে হবে না, জাস্ট আপনি মুখটা একটু ক্লিন করবেন আর সানস্ক্রিন ব্যবহার করবেন। তখন তারা বলবে সানস্ক্রিন আমি কখন ব্যবহার করব? সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই রোদটাতে আমাদের যে রশ্মিটা থাকে সেটা আমাদের ত্বকের সব থেকে বেশি ক্ষতি করে। এই ক্ষতিটা কিন্তু একটা, অনেকেই বলে কি লেজার সেফ না, লেজারের কী কী সাইড এফেক্ট হতে পারে। তো আমি বলবো লেজারের যেই সাইড এফেক্ট না হতে পারে, পসিবিলিটি থাকে, তার থেকে বেশি ক্ষতি হয়ে থাকে এই সূর্যরশ্মি থেকে। এই সূর্যরশ্মির জন্য একটা সানব্লক ব্যবহার করতে হবে। সানস্ক্রিনটা অবশ্যই 30+ থেকে 50+ হতে হবে এবং এটা 9টা থেকে 4টার মধ্যে ব্যবহার করতে হবে, এই সময়টাতে ব্যবহার করতে হবে। এবং সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যে এই একবারই ব্যবহার করবে নাকি বারবার ব্যবহার করবে, অবশ্যই এভরি 2 আওয়ার্স, মানে আপনার 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। এটা আপনি যদি আপনার ডেইলি লাইফের মধ্যে, ডেইলি রুটিনের মধ্যে আপনি ইনক্লুড করে ফেলেন, তখন কিন্তু পরবর্তীতে আপনার মনে হবে না তেমন, কারণ আপনি এটাই ব্যবহার করলে আপনার স্কিনের এজিংটা ডিলে হবে, স্কিনের আদার্স যে পিগমেন্টেশন বা দাগগুলো আসে সেগুলো ডিলে হবে, সেগুলো আসবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, এই লেজারের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে? লেজারের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, লেজার মানে আমাদের দেশে অনেক আগে থেকে কিন্তু চোখের জন্য ল্যাসিক হিসেবে করে থাকে, তো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য, কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে যখন এটা উপযুক্ত রোগী বা স্কিন অ্যানালাইসিস না করে যেখানে সেখানে বিশেষজ্ঞ ছাড়া করা হবে, তখন কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া পার্মানেন্ট বার্নিং বা পার্মানেন্ট পিগমেন্টেশন PIH ডেভেলপ করতে পারে। তো এই দাগগুলো একদম স্থায়ী হয়ে যায়, তখন দেখা যায় পরবর্তীতে অন্য কিছুতে এই দাগগুলো যেতে চায় না। তো অবশ্যই লেজার করার আগে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আমি বলবো, হয়তো বা যখন আমরা লেজার করি ওই ইমিডিয়েট রিয়াকশানের মধ্যে একটু রেডনেস থাকতে পারে, একটু বার্নিং সেন্সেশন থাকতে পারে, আমরা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। যদি এই যে লেজার শুনলে আমরা মনে করি অনেক ব্যয়বহুল চিকিৎসা, সেক্ষেত্রে আসলে খরচের বিষয়টা যদি আসি। খরচের বিষয়, লেজার ট্রিটমেন্ট বলতে কি অনেকের ক্ষেত্রে দেখবেন আমরা যখন ব্রণের দাগের জন্য করছি এটা এক ধরনের খরচ, আবার হেয়ার রিমুভালের ক্ষেত্রে করছি, লেজার দিয়ে যে হেয়ার কিছু অবাঞ্ছিত লোম হয় সেগুলো রিমুভ করা হয়, হ্যাঁ সেই আরেক ধরনের খরচ হয়ে থাকে। এটা সেশনের উপর ডিপেন্ড করে কয়টা সেশন নিচ্ছে, কিন্তু অবশ্যই আমি বলবো না যে এটা আমাদের মিডল ক্লাস বা আমাদের নাগালের বাইরে, অবশ্যই না, এটা আমাদের নাগালের মধ্যেই। আপনি চাইলে এটা করতে পারেন। ট্রিটমেন্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, সেশনের উপর ডিপেন্ড করে, অনেকের 2টাতে ঠিক হতে পারে, অনেকের 8টাতে ঠিক হতে পারে, অনেকের 12টা লাগতে পারে, কিন্তু এটা সাধ্যের মধ্যে। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি প্রোগ্রামের। আপনার কাছে সবশেষ যদি জানতে চাই, 2টা প্রশ্ন জানতে চাইবো। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা চর্মরোগ নিয়ে কথা বলছি, চর্মরোগ যাদের হবে তাদের আসলে লাইফস্টাইলটা কেমন হবে, একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, আমরা যারা সুস্থ আছি চর্মরোগ না হওয়ার জন্য কী ধরনের সচেতনতার প্রয়োজন? আমাদের চর্মরোগ যাতে না হয় সেটার জন্য অবশ্যই কিছু জিনিস মেনটেন করতে হবে। ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এই গরমের সময়ে অনেকেই দেখা যায় পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারে না, তাদের ক্ষেত্রে কিছু ধরনের রোগ হতে পারে, ত্বকের রোগ হতে পারে। আবার ডেইলি লাইফে আপনি আপনার রুটিনে অবশ্যই মাস্ট ইনক্লুড করবেন হচ্ছে সানস্ক্রিন, তারপরে প্রচুর পরিমাণে পানি খাবেন, এবং ডেইলি লাইফ আপনার স্লিপ প্যাটার্ন চেঞ্জ করতে হবে। স্লিপ প্যাটার্ন অনেকের চেঞ্জ হয়ে গেছে, এখন দেখবেন যে স্লিপ প্যাটার্ন বলতে কি অনেকেই রাত করে ঘুমায় বা ভোরের দিকে ঘুমাতে যায়, কিন্তু আমাদের নর্মালি আমরা যখন ঘুমটা দরকার হয় 12টা থেকে 2টার মধ্যে বা 11টা থেকে 2টার মধ্যে আমাদের মেলাটোনিন হরমোন রিলিজ হয়, যেটা করে আমাদের স্কিনটাকে রিপেয়ার করে।
যেটা পরের দিকে যখন কেউ ঘুমাচ্ছে, ভোরে ঘুমাচ্ছে, তখন সেটা কিন্তু মেলাটোনিন সেইভাবে রিলিজ হয় না, তখন কর্টিসল রিলিজ হয়। তো কর্টিসল আমাদের আরও বেশি অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো স্ট্রেস হরমোন হিসেবে তখন পরিচিত। এটা ত্বকের ক্ষতি হয়, এজিংটা খুব তাড়াতাড়ি হয়। তো ডেইলি রুটিনের মধ্যে আমি বলবো লাইফস্টাইল মডিফিকেশান খুবই দরকার। প্রচুর পানি খেতে হবে এবং অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, আপনার স্লিপ প্যাটার্ন চেঞ্জ করতে হবে, টাইমিং চেঞ্জ করতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে, ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বদ্যিবাড়িতে উপস্থিত হয়ে আমাদের পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বদ্যিবাড়িকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজকের বদ্যিবাড়ি এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।